নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প চোর। এই গল্পে জগৎ বাংলার মানুষ তাদের সুখ, দুঃখ, দুর্বলতা ও মানবিকতার সূক্ষ্ম রঙে ভরপুর। চোর গল্পটিও সেই ধারারই একটি অনন্য সৃষ্টি। এখানে এক দরিদ্র গ্রামবাসী শ্রীপদের জীবনের মাধ্যমে মানুষের পতন, অনুশোচনা এবং বিশ্বাসের শক্তির গভীর তাৎপর্য ফুটে উঠেছে। সমাজের চোখে সে এক তুচ্ছ মানুষ, কিন্তু একটুকু আন্তরিক বিশ্বাস কিভাবে তার অন্তরের পরিবর্তনের পথ খুলে দেয়, সেই মানবিক কাহিনী এই গল্পের মূল সুর। চলুন শুরু করি আজকের গল্প চোর। গ্রামের মধ্যে তার তুল্য নগণ্য বুঝি আর কেউই ছিল না। ভাঙা কুড়ে, কঞ্চির বেড়া, চালে তালপাতার ছাউনি, সূর্যের উত্তাপ, রাতের জ্যোৎস্না, বর্ষার জল কিছুতেই তাতে বাধা পায় না। সবে একখানি ঘর, সংসারের আবশ্যকীয় যা কিছু তাতেই সম্পন্ন করে নিতে হয়। রান্না, খাওয়া, শয়ন সমস্তই। সে গৃহে অধিবাসী দোলার কচি ছেলেটিকে নিয়ে সংখ্যায় 7 জন। আবার বেশি বৃষ্টি হলে সবৎসা গাভীটিকেও তারাই এক কোণে আশ্রয় দিতে হয়। শ্রীপদ ওরফে পদা এ পরিবারের অভিভাবক। রোজগার সে যে করে না তা নয়, তবে তার আয়ের বেশিরভাগ মথুরসার ধেনু মদের দোকানে গিয়ে জমা হয়। গিন্নি টেপি ছেঁড়া জামার জেব হাতড়ে যা কিছু সংগ্রহ করতে পারে, ধুবড়ির দুধের বিক্রয়লব্ধ অর্থের সঙ্গে তার সংসারের অনটন মেটাতে ব্যয় করে। পল্লীর মেয়ে মহলে এর জন্য অনেকে অনেক কথাই বলে। কান আছে কাজেই শুনতে হয়, কিন্তু আজ পর্যন্ত এক অদৃষ্ট ছাড়া কারোর ওপর দোষ চাপাতে সে পারে না, ইচ্ছাও করে না। তাড়াতাড়ি আঁচলটা টেনে নিয়ে মধ্যে মধ্যে সে চোখ মোছে, তারপর হাসি মুখেই কাজে লেগে যায়। পদার কাজ গো বৈদ্যগিরি। গরু ঘোড়ার চিকিৎসা শাস্ত্রে সে নাকি অদ্বিতীয়। আরাম করার থেকে, পশুজন্মের নীচতা থেকে সে বেচারাদের মুক্তিদানে সে অধিকতর যত্নশীল। রোজগার কিছু যে হতো না তা নয়, তবে সংসারে স্ত্রীপুত্র খেতে পায় না কেন তা পূর্বেই বলেছি। বাল্যে শ্রীপদ এক আস্থাবলের সহিসের তাবে ছোকরা চাকরের কাজ করত। সেই লোকটার মতো চোর সে অঞ্চলে আর ছিল কিনা সন্দেহ। তার অধীন থেকে কাজে যতটা শিক্ষা পাক না পাক, চুরিবিদ্যেটা সে বিনা আয়েসেই আয়ত্ত করে নিয়েছিল। সে সময় বাধা দেবার কেউ না থাকায় পরিণত বয়সের সঙ্গে সঙ্গে সে দোষটা তার চরিত্রগত হয়ে দাঁড়িয়েছিল। এটিকেও সে রোজগারের একটা পন্থা ধরে নিয়েছিল। পয়সা এই পথে যত সহজে আসে, উৎকণ্ঠা ঠিক তত, বা তার অপেক্ষা অনেক বেশি থাকে। কিন্তু মনের মতো কোনো কিছু সামনে পড়লে হাত মানা মানে না, কাজেই তাকে নিজের করে নিতে প্রাণপণ করতেই হয়। এক্ষেত্রে ঠিক এইভাবেই তার পতন হয়েছিল। একবার, দুবার, 3 বারের পর লোকে অতিষ্ঠ হয়ে উঠল। দেওয়ানজি পুলিশের ভয় দেখিয়ে কত ধমক দিলেন। বেচারি টেপির চোখে শ্রাবণের ধারা নেমে এলো। ব্যাপার দেখে শ্রীপদও বলে ফেলল, এই শপথ করছি, এবার যদি ওই ছাই আর মুখে তুলি, ওই জন্যই তো এতটা চোখ ছিঁড়ে ফেলব। কিন্তু পরের জিনিসে মরতে মলেও আর তাকে দেখব না। 3 দিন পর তার সে প্রতিজ্ঞা কিন্তু অতল সাগরে তলিয়ে গেল। মদ খেয়ে এবার এমন ঢলাঢলি সে করল যে পথের লোক পর্যন্ত বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে পড়ল। এবার এত পয়সাও পেলে কোথায়? ধরা পড়ল জমিদারের সোনার ঘড়িটা যখন পাওয়া গেল না। ক্রুদ্ধ দেওয়ানজি সত্য সত্য এবার পুলিশে লোক পাঠালেন। লোকে বুঝল চোর পদার এবার আর রক্ষা নেই। কিন্তু যার জিনিস তিনি সব ওলটপালট করে দিলেন। বললেন, ও ঘড়িটা আমি শ্রীপদকে দিয়ে দিয়েছি দারোগা বাবু, ওটা চুরি নয়, জিনিসটা ও নিজস্ব। কি বলে যে কৃতজ্ঞতা জানাবে শ্রীপদ তার উপযুক্ত ভাষা খুঁজে পেল না। অবাক বিস্ময়ে শুধু বৃদ্ধ জমিদার বাবুর মুখের দিকে চেয়ে রইল।
তার সেই বিস্ময়কুল ভাব দেখে জমিদারবাবু হেসে বললেন, বুঝলে না শ্রীপদ, ঘড়িটা দিয়ে পাপের পথ থেকে চিরকালের জন্য তোমায় কিনে নিলাম। কেমন, পারবে না এবার ভালো হতে? শ্রীপদ মুখে কিছুই বলতে পারল না। বৃদ্ধ জমিদারের পা দুটো আঁকড়ে ধরে অনেকক্ষণ নীরবে পড়ে রইল। সেদিন ভোরে জমিদারের পাইক এসে হাঁকাহাঁকি জুড়ে দিল, এই পদ্মলোচন, ওরে ও হতভাগা পদা, ঘরে আছিস না মরেছিস? আশেপাশের কুড়ে থেকে একসঙ্গে অনেকগুলো উৎসুক চোখ প্রতীক্ষায় স্থির হয়ে রইল। মৃদু গুঞ্জনের কানাকানি ক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে সবার মনের শ্রীহীন ভাষাটা তাদের স্বামী স্ত্রীর কর্ণের তিক্ত রস ছড়াতে এতটুকু কাল বিলম্ব করল না। পড়শি নাপিত বইয়ের বুক বাড়িয়ে বলল, কেন গা এত ডাকাডাকি? ভদ্রলোক আবার বুঝি কিছু হাতিয়েছেন? এবার আর অমনি নয়, পুরো বছরের নেমন্তন্ন ওই জেলখানায়, বুঝলে? পদ রক্তচক্ষু ঘুরিয়ে বলল, এই কাউকে কিছু বলতে হবে না। নাপিত বউ হেসে বলল, তবে বুঝি শহরের এক দোকান খুলতে ডেকেছেন? এমন বিশ্বাসী লোকটি আর পাবেন কোথায়? দেশে তো নেই। তা দেখো গে দোকানি মশাই, মিশি আর আলতা তোমার দোকান থেকে এবার কিনবো, এই কথা দেওয়া রইল, কিছু সস্তা করে দিও। কথার ধারে বুকের পাঁজরাগুলো পর্যন্ত যেন ভেঙে পড়ল। শ্রীপদ কোনো রকম আর মাথাটা উঁচু করে তুলে রাখতে পারল না। স্বামী বেরিয়ে গেলে টেপি হতাশভাবে বিছানার উপর হয়ে পড়ে রইল। রুদ্ধ অশ্রুবেগ কি আর থামিয়ে রাখা যায়? ছেঁড়া কাঁথা নিচ থেকে কন্যা চাপা হাঁপিয়ে বলে উঠল, আহ ছাড়ো না মা, সরে এসো, লাগে যে। টেপি ক্রুদ্ধকণ্ঠে গর্জে উঠে বলল, তোরা মর মর সবাই, আমি জুড়োই এই হাবাতের ঘরে ছেলেপুলে জন্মালে কেন? অখণ্ডকালের ক্ষুদ্র একটু সময়, আধ ঘন্টা হেলায় কেটে গেল। দোলায় কোলের ছেলেটা কেঁদে উঠল। চোখ দুটি তার যেন নিষ্প্রভ, দীপশিখার উপর স্থাপিত। ঠিক তেমনি নিষ্প্রভ, তেমনি বেদনাতুর জলে ভরা, কিন্তু পল্লব বাঁধন উপচে পড়বার ক্ষমতাহীন। চিন্তার বিষ তখনও ছাড়েনি। সে ভাবছিল, বাপমা এ বিয়ে দিয়েছিলেন কেন? কেন আতুর ঘরেই লোকে মেয়ের মুখে নুন গিলিয়ে মেরে ফেলে না? স্বামীর পদশব্দে চমকে সে উঠে দাঁড়ালো। এক গণ্ডূষ জল চোখে মুখে দিয়ে ক্ষণপূর্বের পতিত অশ্রুর চিহ্ন বিলোপ করতে চাইল। তারপর প্রদীপটি উজ্জ্বল করে দিয়ে স্বামীর আগমনের প্রতীক্ষায় উদ্গ্রীব হয়ে রইল। শ্রীপদ উদ্ভ্রান্তের মতো টলতে টলতে গৃহে প্রবেশ করে বলল, এই শুনেছ টেপু, বাবু 1000 টাকার চেক বিশ্বাস করে আমার হাতে ছেড়ে দিয়েছেন। কাল শহরে গিয়ে ওই ব্যাংক থেকে ভাঙিয়ে আসতে হবে। বিশ্বাস করবার কি কথা, হাতে পেয়েও আমি ভাবছি এটা সত্যি তো নয়, স্বপ্নও নয়। এই দেখো তো মুখটা শুনে দেখে বলো তো আমি মাতাল হয়েছি কিনা? সারাদিন এক ফোঁটাও, সারাদিনই বা বলি কেন, সেই দিন থেকে আজ পর্যন্ত কই মনেও পড়ে না। তবু তবু কেন? কথাটা শেষ করতে সে পারল না। জিজ্ঞাসুভাবে স্ত্রীর মুখের দিকে চেয়ে হাঁ করে দাঁড়িয়ে রইল। টেপি কিছুই বুঝে উঠতে পারল না। উদ্ভ্রান্তভাবেই স্বামীর মুখের দিকে চেয়ে রইল। খানিক পরে নিজে নিজেই শমিত হয়ে শ্রীপদ বলল, কথাটা সত্যি টেপু, এই দেখো না, এই তার প্রমাণ, এই দেখো, এই লেখা রয়েছে 1000 টাকা, মণি পরিয়ে দিয়েছেন, এই 1 আর ওই 3টে শূন্য, 1000। আচ্ছা বলো তো, কি গুণে তিনি আমাকে এতটা বিশ্বাস করতে পারলেন? টেপি হঠাৎ চঞ্চল কণ্ঠে বলে উঠল, যাই করুন, আমাদের কিন্তু সেই বিশ্বাস কোনো রকম ভাঙলে চলবে না। নিশ্চয়ই। তারপর কি জানো, তার নিজের টমটম আর যে কোনো ঘোড়া আমি নিয়ে যেতে পারবো। ভোরে পাখি ডাকার সঙ্গে সঙ্গে আমাকে রওনা হতে হবে, নইলে ঠিক সময়ে পৌঁছতে পারবো কিনা, তাই নিজের গাড়ি পর্যন্ত তিনি ছেড়ে দিয়েছেন। টেপি বলল, শ্রীধর তোমায় রক্ষা করুন, বিপদভঞ্জন মধুসূদন আমাদের সহায় হন।
কিন্তু মনে থাকে যেন পথে মদ। এই খেপেছ, আর কি ওই ছাইপাশ মুখে তুলি? আজ তোমার সঙ্গে সঙ্গে ওইসব নাম নিতে ইচ্ছে করছে, কিন্তু না, কখনো যা নিইনি আজও তা নেব না। আজ আমার কাছে সবার বড় সেই জমিদার বাবুর নাম নিয়ে শপথ করে বলছি, না, মদ এক ফোঁটাও কেউ ঠোঁট দিয়ে গেলাতে পারবে না। এবার আমায় জয়ী হতেই হবে। বুঝি তাদের মতো কোনো দম্পতি সেদিন অত সুখে শয্যায় আশ্রয় করেনি। গভীর রাতে টেপি উঠে দেখে পদ জেগে চেকখানি বুকে চেপে বসে আছে। ক্লান্ত স্বরে সে জিজ্ঞাসা করল, কি হলো গা? পদ ব্যস্ত হয়ে তার মুখ চেপে ধরল, বলল, চুপ চুপ, এই গরিবের কুড়েতে এসব নিয়ে নিশ্চিন্তে থাকা কি যায় টেপি? না, ঘুম আসে, তাই বসে আছি। শীতের আকাশ বর্ষার মেঘে ধুমল হয়ে উঠেছিল। দরিদ্রের সম্বল যা কিছু সাজ পোশাক গায়ে চড়িয়ে এক অদ্ভুত বেশে শ্রীপদ তার গন্তব্য পথে অতিক্রম করছিল। বের হবার মুখে মন্টু আর ঝুলন, তার বড় আর মেজ ছেলে দুটি আবদার ধরল, বাপের সঙ্গে কিছু দূর তারা যাবেই যাবে, কিছুতেই ছাড়বে না। আজকের মতো প্রভাতে ছেলেদের এই আবদার সে উপেক্ষা করতে পারবে না। গায়ের শেষে ডাইনি বুড়ির নারকেল গাছটার তলায় ঠিক খালটার ওপারে সে তাদের নামিয়ে দিল। উফ, সে কি আনন্দ! গুড়ি গুড়ি বৃষ্টিতে সে কি ছোটাছুটি! যেতে যেতে পথের ওই বুড়ো অশ্বত্থ গাছটার পেছনে লুকিয়ে কূপ দেয়। একজন অন্যজনকে ধরতে চায়, সে কিছুতেই ধরা দেবে না, নিচে লাফিয়ে পগারের কাদা ছিটিয়ে ছুটে চলে। আবার দুজনে ফিরে চায়, বাপ তাদের দেখছে কিনা। একটি পথচারী কুকুর হঠাৎ দাঁড়িয়ে পড়ে তাদের গমন পথের পানে খানিক চেয়ে রইল। তারপর আকাশে বাতাসে কি যেন পাবার আশায় বারবার আঘ্রাণ করে হঠাৎ পায়ের মাঝে লেজ গুটিয়ে প্রাণপণে চিৎকার করতে করতে ছুটে পালালো। কিছুক্ষণ টমটমের ওপর বসে শ্রীপদও সেই দৃশ্য উপভোগ করল। তারপর পরিপূর্ণ তৃপ্তিতে শহরের দিকে অগ্রসর হতে যাবে। ঠিক এই সময় পাড়ার মাতব্য দু চারজন হাসি মুখে অগ্রসর হয়ে স্বনির্বন্ধ অনুরোধ জানালো। যখন সে যাচ্ছে তখন তাদের বিশেষ আবশ্যকীয় কয়েকটি কাজের ভার তাকে কাঁধে নিতেই হবে। নবীন হারি হাসি মাখা মুখে অগ্রসর হয়ে বলল, এ বাবাজি, যাচ্ছ যখন এই বুড়োর একটা উপকার করো। অনেক কষ্টে পাঁচশিকে বাঁচিয়েছি। তোমার মামির অমনি তাতে চোখ পড়েছে, বলে, দাও খুকিটা কাজে দাও, একটি দোলাই কিনে আনো। আর এ বয়সে শহরে যাওয়া কি আমার পোষায়? ঠেকিয়ে রেখেছিলেন, তাই বলে আজ তুমি শহরে যাবে শুনে চেপে ধরেছে, বলে, দাও পদকে। ওকে তোমরা চিনতে না, আমি চিনেছি, লোক খাঁটি, কেবল শ্যাওলা ঢাকা ছিল বলেই। তাকে কথা শেষ করতে না দিয়ে অখিল হালদার বলল, হ্যাঁ, সে আর বলতে, শাস্ত্রে আছে, সঙ্গ দোষে শতগুণ নাশে। এও তাই। যে যাই বলুক, আমি তো বলেই এসেছি, পাকে পড়ে আছে, তাই ওর রং এমন। একবার ধুয়ে মুছে নিলে দেখবে টকটকে পাকা সোনা। তা পদলোচন, যাচ্ছ যখন, এলো আমার জন্য এই ফর্দে জিনিস কটা। গাড়িতে তো যাবে আসবে, বইতে তো আর হবে না, কি বলো চক্রবর্তী? রামনাথ চক্রবর্তী লাঠির ঠকঠক আর গলার খক খক শব্দে বেশ একটা ঐকতানের মতো সুর রেখে বললেন, তা বই কি, কতদিন বলেছি, হাড়ির ভাত বেশি হলে টেপিকে ডেকে দিবি। পদ যতই অবাগা হোক নষ্ট হবে না, ডেকে নিস, একদিনও ফিরবে। এতদিন হতচ্ছাড়া ছোড়া ছেলেগুলোর মুখ কি চেয়েছে? গাঁটের পয়সা খুইয়ে আমি ওদের বাঁচিয়ে রেখেছি। জ্বলন্ত মিথ্যার প্রতিবাদে পদার চোখ দুটো হয়তো জ্বলে উঠেছিল, কিন্তু কি ভেবে সে সামলে গেল। চক্করটি এবার নিজের পায়ের ধুলো নিজের হাতে তুলে নিয়ে বেশ করে পদার মাথায় মাখিয়ে দিলেন। এই তো রক্ষয় বজ্জর, এরই জোরে সকল আপদ বিপদ কেটে যাবে তো। তারপর গলা খাটো করে বললেন, এই অম্বুরি তামাক একটু মিঠে করা ডেকে নিয়ে আসিস বাবা, পয়সা এলেই ফেলে দেবো। রেখেছিলাম ভাড়েও। খুঁজতে গিয়ে শুনলুম তোর জ্যাঠাইমা মাছ কিনে বরবাদ দিয়েছে। ওদের ওই কেমন নোলার দোষ হালদার, মাছ দেখলে আর থাকতে পারে না।
শহরের অম্বুরি, তামাক ইত্যাদি অন্যান্য কাজের ভার পেয়ে শ্রীপদও ভালো রকমই বুঝল দুঃখের মতো সৌভাগ্য একত্রে জট পাকিয়ে আসে, পথভ্রষ্টের মতো একলা আসে না। বাহ্যিক না হোক, শ্রীপদের অন্তরের ভিতরের অন্তরটা অবজ্ঞায় হেসে উঠল। চঞ্চল আবিলতা ভরা কণ্ঠে সে আপনিই বলে উঠল, কদিন আগেই এরাই না আমাকে থানায় পাঠাতে চেয়েছিল, আর আজ এই বিশেষ কিসের জন্যে? কথাটা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে এক দেবমূর্তি তার কল্পনার নয়ন সম্মুখে ভেসে উঠল। ভয়ে উদ্বেগে ভক্তিতে দুহাত তুলে সে সেই অহেতুক কৃপালু লোকটিকে প্রকাশ্যে বারবার প্রণাম না করে থাকতে পারল না। যাত্রার পথ, উফ কি শীত, তেমনি বর্ষাও। মেঠো পথের সুতীক্ষ্ণ উত্তরে বাতাসটাও কি তেমন ঠান্ডা। ঘোড়ার বলগাটা কোলের ওপর ফেলে বেশ কড়া রকমের একটা চুরুট সে ধরিয়ে নিল, কিন্তু তাতে কি কাঁপুনি থামতে চায়? একটু গা গরম না হলে তো আর চলাই যায় না। ওই তো দুলুমিয়ার তারির দোকান। অজ্ঞাতে হাতটা একবার বলগায় গিয়ে পড়ল, থামাবে কি? পর মুহূর্তেই উন্মাদের মতো ঘোড়ার পিঠে চাবুকের পর চাবুক চালিয়ে সে ঝড়ের গতিতে স্থানটা অতিক্রম করে গেল। সে সময় চোখের সামনে জমিদার বাবুর কাতর বিমর্ষ মুখখানির ছলছল চাহনিটা ফুটে উঠেছিল কিনা কে জানে। পরের গ্রামের তারিখানাটা তার দৃষ্টি আকর্ষণ করল বটে, কিন্তু কোনো রকম চঞ্চলতাই আনতে পারল না। কেবল একখানি মুখের কল্যাণে সে বিশ্বজয়ী বীরের মতো সব বাধা বিঘ্ন প্রলোভন অতিক্রম করে চলল। মধ্যাহ্নে ব্যাংকের ধারে এসে সে গাড়ি থামালো। কিছুক্ষণ কর্মব্যস্ত লোকগুলোর দিকে চেয়ে সে সেই দলে যোগদান করবে কিনা বুঝি তাই ভাবতে লাগলো। তারপর ধীর মন্থর গতিতে সামনের দিকে অগ্রসর হয়ে চলল। চেকের বাবুটি সন্দেহপূর্ণ দৃষ্টিতে খানিক তার মুখের দিকে চেয়ে কি ভাবলেন, তারপর উঠে গিয়ে পাশের একটি লোককে কি বললেন। উভয়ে কাছে এসে তেমনি সন্দেহপূর্ণ ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, বাবুর তুমি কে? আগে প্রজা। এই সংক্ষিপ্ত উত্তরে বুঝি তারা সন্তুষ্ট হতে পারলেন না। শ্রীপদকে বসতে বলে সাহেবের কাছে গিয়ে কথাটা জানালো। মৃদু হেসে সাহেব তাদের মুখের দিকে চেয়ে কি বললেন, তারপর একখানা কাগজ টেবিলের ওপর থেকে তুলে তাদের হাতে দিলেন। এরপর বিনা বাক্যবায়ে বাবুরা ফিরে এসে 100 টাকার 10খানি নোট খামে ভরে তার হাতে দিলেন। চেকখানা প্রথম কর্মচারীর হাতে দেবার পর থেকেই শ্রীপদর বুক কেমন আকুল হয়ে ভয়ে কাঁপছিল। কেবলই মনে হচ্ছিল এইবার নিশ্চয়ই তারা তাকে পুলিশের হাতে দেবে। কারণটা যদিও সুস্পষ্ট ছিল না, বা বৃদ্ধ জমিদারের ওপর তিলমাত্র অবিশ্বাসের ছায়া মনে জাগবার অবকাশ পায়নি, তথাপি সে ভয়কে কিছুতেই মন থেকে তাড়াতে পারছিল না। তারপর বারবার কর্মচারীদের এভাবে যাতায়াতে মনের সন্দেহ বেশ পাকা রকমই বদ্ধমূল হয়ে গেল। ইচ্ছা হলো ছুটে সেই স্থান ত্যাগ করে পালিয়ে যায়। হয়তো তা যেত, কিন্তু দ্বারের কাছে সশস্ত্র প্রহরী ও পুলিশ পদাতিক দেখে বুকে সে জোর আর রইল না। ঝুপ করে সামনের একটা কাস্টাশনে সে বসে পড়ল। পরে কর্মচারী যখন ইঙ্গিতে তাকে ডেকে তার হাতে নোট বোঝাই খামটা দিল, তখন নিজের চোখে আর কানকে সে বিশ্বাস করতে পারল না। বিভ্রান্ত হয়ে উঠে বলল, আমি 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 শ্রীপদা। কর্মচারী হেসে বলল, আমি তা জানি, নিয়ে যাও। শ্রীপদ বিহ্বলভাবে খানিক তার মুখের দিকে চেয়ে থেকে বলল, কিন্তু আমি সেই লোক, আপনারা সে জানলেন কি করে? কর্মচারী হেসে নিজের কাজে মন দিল। এ কথায় উত্তর দেওয়া আবশ্যক বোধ করল না। কিংকর্তব্য বিমূঢ়ভাবে কিছুক্ষণ হাতের লেফাফাখানার দিকে চেয়ে থেকে হঠাৎ শ্রীপদ সেটি পকেটের ভেতর পুরে ফেলল। তারপর চঞ্চল উদ্বেগপূর্ণ গতিতে দ্বারের কাছে পাহারাদারদের দিকে দৃষ্টি রেখে অতি সন্তর্পণে সে বেরিয়ে গেল। শস্য শ্যামল ক্ষেত্রে না পড়া পর্যন্ত পকেটের ওপর থেকে হাত সে নামাতে ভরসা করেনি। খোলা বাতাসে এসে কিন্তু তার পরিশোধ অন্তত 10-15 বার সে করে নিয়েছে। লেফাফাখানি একবার বের করে ধীরে ধীরে অতি সন্তর্পণে নোটগুলো গুনে দেখে।
তারপর এদিক ওদিক চেয়ে দ্রুত সেগুলো পুনরায় পকেটে ভরে রেখে দেয়। মনে কত সংকল্প বিকল্পই না ওঠে। ভাবে নিশ্চয়ই জমিদারবাবু এই কাজের পুরস্কার অন্তত গোটা 10 টাকাও দেবেন। সে টাকা নিয়ে এসে কি করবে? সব ছেলেদের এক একটা বড় বড় আলুর পুতুল, পুরো 1 টাকার ক্ষীরেলা, বাকি পয়সা ঘি ময়দা মাছ আনাজ। পরেই কিন্তু ভাবল, না না, এ তো অপব্যয়, কেন সেটা করবে? তার চেয়ে ঘোষেদের ওই পুকুরটা জমা নিলে হয় না? মন্দ কি, বছরের খাজনা, আর তার জন্যই ভয়ই বা কিসের? জলের খাজনা তো জলই দেবে, মাঝখান থেকে 60-70 টাকা লাভ। আচ্ছা, কি ফেলবে সে? ডিম না মাছ? মাছই ভালো, দেখে শুনে নেওয়া যাবে, তাতে গেজে নষ্ট হওয়ার ভয় নেই। কিন্তু যদি ডিম ফুটে, তবে মাছের থেকেও তো বেশি লাভ। দেখাই যাক, এত লোকের ফোটে, তারই বা ফুটবে না কেন? হঠাৎ মনের খেয়ালে সে আবার পকেটে হাত দিল। টাকাগুলো আছে তো? না না, আছে বই কি, এই যে। কোথায় আর যাবে, গাড়িতে তো সে একাই। আবার পূর্বকল্পনা তাকে পেয়ে বসল। পুকুর জমা তো নেবে, কিন্তু মাছ ধরবার মুখে 5 জনে যদি চায়, ছেলেরা 5-10টা সমবয়সী ছেলেকে সঙ্গে নিয়ে যদি পাড়ে এসে দাঁড়ায়, কোন মুখে তাদের বিমুখ করবে সে? কেন, তারা কি কেউ দেয়? এই তো উমেশ বুদ্ধির পুকুর লোচনদা জমা নিয়েছিল, কাকে কটা মাছ দিয়েছিল? চটক ভেঙে গেল। তাই তো, লোকগুলোর দেওয়া জিনিসগুলো তো কিনে আনা হয়নি। এতটা এসে আবার ফিরে যাওয়া, না না, প্রয়োজন নেই। কিন্তু কিন্তু জমিদারবাবু যে বলেছেন, বিশ্বাস করে তোমার হাতে যদি কেউ কোনো জিনিস সঁপে দেয়, সেই বিশ্বাস সন্তারক হওয়া মানে হচ্ছে চুরি। আমার কাছে যখন কথা দিয়েছ, কি বলে আর সে পথে পা বাড়াবে বলো তুমি? কথাটা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সে ঘোড়ার মুখ ফেরালো। সবার মনোমতো জিনিস কিনে মস্ত বড় এক গাঁটরি বেঁধে নিয়ে সে আবার যখন পূর্বস্থানে ফিরে এলো, তখন সে অনেকটা নিশ্চিন্ত। পকেটে হাত দিয়ে দেখল, না, আছে আছে। তথাপি বিশ্বাসটা তেমন প্রবল না হওয়া খাম থেকে নোটগুলো বের করে আবার গুনতে বসল। সন্ধ্যার পরে গ্রামে প্রবেশের মুখে সেই খালের উপরে কাঠের সেতুটি পার হবার পথে হঠাৎ তার পকেটে হাত দিয়ে সে চমকে উঠল। কই, নেই তো। কে নিল? কোথায় গেল? ঘোড়ার মুখ ফিরিয়ে ক্রমাগত নির্দয়ভাবে প্রহারের পর প্রহার করে সে ঝড়ের গতিতে সেই ফিরে আসা পথটিকে আবার ফিরে চলল। তোমার স্বামী কই গো? এই তো বারবার 3বার হলো, আর কতবার ফিরব? নির্ধারিত সময়ের বহু পরেও স্বামী না আসায় সকল অপরাধ নিজের মুখে চোখে মেখে নিয়ে টেপি আড়ষ্ট কণ্ঠে বলল, কি জানি, এখনো তো সে ফেরেনি। সে আর ফিরেছে, আর বাবুরও যেমন ডাইনির কোলে পোষ সমর্পণ। একটা চোর জোচরের হাতে দিতে গেলেন কিনা হুন্ডি টাকা, হাতে পড়লে এসব মানুষ কি আর কাণ্ডজ্ঞান থাকে? আর তাছাড়া সে শহর আমাদের পাড়াগাত নয়, কত রকমের লোক আছে। নটবর পাইক ফিরে গেল অসন্তোষের একটা জ্বলন্ত প্রতীকরূপে, কিন্তু তার গজগজানি বরং ছিল ভালো। নাপিত বউ হাসি মাখা মুখে এসে যখন বলল, এর ভেতর কেলেঙ্কারিটা দেখছি, তোকেই সইতে হলো। কি আর করবি, যে এমন লোকের গলায় মালা দিয়েছিলি। তাও বলি, বউ এদানি যেমনটা হয়েছে সহজে ওড়াবে বলে তো বোধ হয় না। তোরই পোয়া 12, খাবি 5 ব্যানন। টেপির কিন্তু সেদিকে ততটা লক্ষ্য ছিল না। নটবরের শেষের কথাগুলো তাকে অভিভূত করে ফেলেছিল। তাই তো, এই কথাটা তো ভাবা হয়নি। এতক্ষণ মাতাল স্বামীর ঘাড়েই সকল দোষ চাপিয়ে সে মনে মনে তাকে কতই না গালাগালি করেছে। কিন্তু তখন স্বপ্নেও তো ভাবেনি এও হওয়া সম্ভব। জোচ্চোর খুনের হাতে পড়ে স্বামী রিক্ত সর্বশান্ত, এমনকি উফ, না, সে কথা ভাবতেও সে পারে না গো। অস্থির কণ্ঠে সে বলে উঠল, হ্যাঁ দিদি, সেখানকার খুনে বদমাইশটা শুনেছি নাকি বড় ভয়ানক। যদি যদি তারা। তুমিও যেমন অমন লোককে জমেও ছোবে না, সেও প্রাণের ভয় করে। কথাটা বলার সঙ্গে সঙ্গে তাচ্ছিল্য ভঙ্গিতে হাত মুখ নেড়ে প্রতিবেশিনী গৃহত্যাগ করল। হতভম্বের মতো
টেপি সামনের পথের দিকে চেয়ে বসে রইল। যারা ক্ষুদ্র জিনিস আনতে দিয়েছিল তাদের প্রত্যেকেই এবার তাড়া দিয়ে গেল। নবীন হাতির স্ত্রী মোক্ষদা এসে চার কথা বেশ করে শোনালো। বলল, আমাদের রক্ত ওটা টাকায় কি তোর ছেলে মেয়ে ছাদ্য করেছিস টেপি? ব্যাকুল কণ্ঠে টেপি বলল, ফেরিনি দিদি, এলেই পাঠিয়ে দিচ্ছি, নিজে গিয়ে যার যা জিনিস বুঝিয়ে দিয়ে আসবে। যাবে? কোন মুখে আর যাবে? টাকাগুলো ছেড়াদ্দ করে এসেছে তো। টেপি একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারল না, নির্জীবের মতো সেইখানেই বসে রইল। খানিক পরে হঠাৎ ঝড়ের মতো ছুটে এসে নাপিত বউ বলল, তুই কেমন লোক বলতো? স্বামী গলায় দড়ি দিয়ে মোলো আর তুই কিনা বসে আছিস? মা গো মা, আজকালকার ছোট জাতের মেয়েগুলোকে দেখলে গা কেমন করে। বাপরে, কিরককে পেয়েছি! আর একটু হলেই তো তোর পা দুটো মাথায় ঠেকছিল আর কি। হাঁ করে কি দেখছিস? বিশ্বাস হলো না বুঝি? দেখগে যা ওই অসত্য গাছে, সত্যি কি মিছে? এমন বাপেই আমার জন্ম দেয়নি, মিথ্যে মুখ দিয়ে বেরুবে। শুধু বার্তনিক একটা অবাক্য শব্দ উচ্চারণ করে টেপি স্থির হয়ে গেল। নাপিত বউ বলল, ও মা, এ আবার কেমন কান্না? কে জানে বাপু, কত ভিটকেলেমি আছে, মানে ভিড়মি ঠিরমি যাওয়ার অভ্যেস আছে না কি? আগে জানলে কেই বা আসতো। ভাবলুম এত বড় বিপদটা থেকে বাঁচলো, যাই গিয়ে দিয়ে আসি একবার খবরটা। তা মিনসে যা বলে তাই ঠিক, মরিস নিজের পাঁচ ঝঞ্ঝাটে কাজ কি পরের হাঙ্গামে। বৃদ্ধ জমিদারের কাছে সহিস এসে একটা লেফাপা দিয়ে বলল, এই কোচবাক্সের নিচে পড়েছিল বাবু, গাড়ি সাফ করতে গিয়ে কুড়িয়ে পেয়েছি। পরম আগ্রহে জমিদারবাবু সেখানে নিজের বুকের মধ্যে পদকে চেপে ধরে লোকটির দিকে ফিরে বললেন, দেখলেন ডাক্তারবাবু, আপনাদের চেয়েও আমি বেশি গুণিন কিনা। এবার পাপ করে নয়, বদনাম নিজের নামের সঙ্গে জড়িয়ে যাবার ভয়েই ও গলায় দড়ি দিয়েছিল। দেখুন দেখুন, যেমন করে পারেন ওকে বাঁচাতে হবে। একটা আত্মনিশ্বাস ফেলে রোগী ঠিক সময়ে চোখ তুলে চাইল। তারপর আকুল কণ্ঠে বলল, আমি আমি আপনার নাম ডুবিয়েছি বাবু, আমি চুরি করেছি। হর্ষোৎফুল্ল কণ্ঠে জমিদারবাবু বললেন, এই কে বললে? এই দেখ সেই নোট, এইগুলো তোমার, সব তোমার। তন্ময় দৃষ্টিতে শ্রীপদ খানিক সেগুলোর দিকে চেয়ে রইল। তারপর ফিকে হাসি হেসে বলল, এখন আর বৃথা লোভ, আমি পাড়ের পথে চলেছি। আমি ছাড়লে তবে তো, কই যা তো দেখি। আদুরের ছেলেটির মতোই জমিদার তার অসার দেহটাকে টেনে কোলে নিয়ে বসলেন। একটা স্বর্গীয় বিজলির আভার বেচারির সারা মুখখানি রঞ্জিত হয়ে উঠল। আবেগ চঞ্চল কণ্ঠে জমিদার ডাকলেন, এই ডাক্তার, ডাক্তার। ডাক্তার মৃদু হেসে বললে, আমার চেয়েও ওর বড় ডাক্তার আপনি রয়েছেন জমিদার বাবু, এখন আর ভয় নেই, বেচারি এ যাত্রায় ফিরল। শুনলেন আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চোর। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার ফিরে আসব একটা নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।